Biot-Savart law হচ্ছে the magnitude of a magnetic field at a point produced around a conductor directly proportional to the amount of current. Directly proportional to the length of the conductor. আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি নিচের দিকে বা ডান দিকে যেটা দেখা যাচ্ছে না and finally directly proportional to the sine of the angle between the line. Sine theta theta and finally inversely proportional to the distance between the point. Inversely proportional to the distance. তো আ- আমরা আসলে এটা একটু ফিগার দেখলে ভালো বুঝতে পারবো যে আমরা আসলে এখানে কি বলতে চাচ্ছি বা কি জিনিস আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই জিনিসটা একটা আরেকটার সাথে হচ্ছে রিলেটেড, ঠিক আছে? তো মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কয়েলে পার্টিকুলার সার্কিটে যদি তোমার ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন হয়, আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়াইছি, তো ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন হলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। অন দ্য আদার হ্যান্ড উল্টা ভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে তোমার কোথাও যদি রিপিটেডলি ক্রমাগতভাবে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হয় তাহলে সেখানে আবার ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। তার মানে এই যে ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটের যে রিলেশন, যদিও এটা আসলে আমরা আহ ফ্যারাডের ল থেকে ভালো করে বুঝবো, আমরা ফ্যারাডের লটা পড়াবো। বার্ডসেভার্ট ল আগে আসার কারণে আমরা জাস্ট একটু কথাগুলো বলতেছি। তো তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা ক্রিয়েট হয় মানে কোন একটা কয়েলে যেখানে মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করার কারণে, ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা হবে বলতেছে যে কারেন্টের প্রপোর্শনাল, অর্থাৎ ওই সার্কিটের মধ্যে দিয়ে অথবা ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যত বেশি পরিমাণ কারেন্ট যাবে
হুম, এটা প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডের মান তত বেশি হবে। প্রপোর্শনাল টু দ্য লেন্থ, এই লেন্থটা হচ্ছে ওই কন্ডাক্টরের লেন্থ বা ওয়্যারের লেন্থ। এই ওয়্যারের লেন্থ যত বড় হবে তত কি ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটাও তত বাড়বে। আর এই যে অ্যাঙ্গেল যেটা প্রপোর্শনাল টু সাইন থিটা যেটা লিখছি, আসলে এটা তো অনেক বড় কথা, তোমাদের কাছে তো পিডিএফ আছে, সঠিকভাবে দেখে নিও। আমি এখানে লিখি নাই পুরোটা, বাট এখানে হচ্ছে যে বেসিক্যালি তোমার এই যেখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিসিটি যাচ্ছে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে, ওই কন্ডাক্টরের মিড পয়েন্ট থেকে শুরু করে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টে আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করব, সেই ফিল্ডের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানে সাইন থিটা বা সাইন আলফা যেটা আমরা বলবো। আমরা ছবি আঁকতেছি, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার হবে প্রপোর্শনাল, তিনটা জিনিসের প্রপোর্শনাল, আই এবং ডিস্টেন্স এবং হচ্ছে সাইন থিটা বা সাইন আলফা যেটা। আরেকটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে যে ওই যে পয়েন্টে আমরা ক্যালকুলেট করব ম্যাগনেটিক ফিল্ড এবং আমাদের ওই ওয়্যার, তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দূরত্ব যত বাড়তে থাকবে ম্যাগনেটিক ফিল্ডের মান তত কমতে থাকবে। তাহলে এই চারটা ফ্যাক্টরের উপরে যে জিনিসটা ডিপেন্ড করে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে বার্ট-সেভার্ট ল। তাহলে আমরা যদি একটা ফিগার ড্র করি এটা ইলাস্ট্রেট করার জন্য, সহজে বোঝার জন্য, তাহলে আমরা আরেকটু হয়তো ভালো করে বুঝতে পারবো জিনিসটা। আমরা বলতেছি যে যদি এরকম হয়, সাপোজ ছবি তো আসলে অনেক রকমই ছিল, তার মধ্যে এখানে হয়তো একটা ছবি আঁকা আছে। তো যেটা আঁকা আছে আমি সেটাই আঁকছি, যে এরকম একটা ওয়্যার, ঠিক আছে, এরকম একটা ওয়্যার যার মধ্যে তো যে অংশটুকু সেটাকে আমরা কনসিডার করছি এখানে হিসাবের জন্য, এবং এই লেন্থটাকে আমরা বলছি হচ্ছে ডিএল, ঠিক আছে। তাহলে এইখান বরাবর যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি, স্পর্শক আঁকি আর কি, হ্যাঁ, এবং এখান থেকে আমরা যদি একটা পার্টিকুলার একটা পয়েন্ট, এটা আমরা বলছি পি পয়েন্ট, এবং এই পি পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করি, কার জন্য, এই ডিএল ওয়্যারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে, আমরা যদি ধরে নিই আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা যদি আমরা ক্যালকুলেট করি, এবং আমরা যদি ধরে নিই যে এই ট্যানজেন্ট এবং এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, সেটা আলফা বা থিটা যাই হোক, মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে আর, আমরা এখানে এটাকে ও পয়েন্ট বলতে পারি, ওপির মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর, এবং যেখানে হচ্ছে যে এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটার ডিরেকশন এই দিকে এরকম। তাহলে এই রকম একটা ফিগার এর জন্য আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের মান, দ্যাট ইজ ডিবি, যেটা আমরা স্মল ম্যাগনেটিক ফিল্ড বলছি, সেটার মান অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা সেটাকে বলতে পারবো এরকম, যে এই ডিবি সেটা হচ্ছে প্রপোর্শনাল টু আই, কারেন্টের প্রপোর্শনাল। যত বেশি কারেন্ট যাবে তত এই ডিবির মান বাড়তে থাকবে, ঠিক আছে। এবং আমরা বলছি যে তোমার এই যে লেন্থের প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে ডিবি ইজ অলসো প্রপোর্শনাল টু ডিএল, লেন্থ যেটা আমরা বলছি। এবং আমরা ওখানে বলছিলাম সাইন থিটা, এখানে যদি লিখছি সাইন আলফা, তাহলে আমরা তাহলে আলফাই বলবো। সো ডিবি ইজ অলসো প্রপোর্শনাল টু সাইন আলফা। এন্ড ফাইনালি এই যে মধ্যবর্তী ডিস্টেন্স, দ্যাট ইজ আর যেটা, সেটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। অবশ্য এটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, বেসিক্যালি ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল, হ্যাঁ, স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স আর কি, হ্যাঁ। তাহলে বেসিক্যালি হচ্ছে ডিভি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার।
1/r²। আমি যদি ওটা স্কোয়ারটা লিখি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে এই হলো টোটাল অবস্থা। এখন এগুলোকে যথারীতি আমরা যদি তোমার একসাথে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যে এরকম, যে তোমার dv is equal to, sorry, dv is proportional to I dl sin alpha divided by r square, এরকম লিখতে পারবো। এবং এইখানে যদি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা নিয়ে আসি, যেটাকে আমরা কে বলতেছি, তাহলে সেটা নিয়ে আসলে আমরা লিখতে পারবো যে dv is equal to k I dl sin alpha by r square। এখন এই যে কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটার মান এসআই ইউনিটে যদি আমরা বলি, তাহলে এসআই ইউনিটে কে ইজ ইকুয়াল টু হচ্ছে μ0/4 পাই, এরকম। সো দেয়ারফর আমাদের ভ্যালুটা হলো তাহলে ডিভি μ0/4 পাই আর ডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার, এটা ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে আমাদের কি মানে বার্ড-সেভার্ট ফর্মুলা। তাহলে আমরা এটা শুধু, এটা তো ফর্মুলা দিয়ে আমরা পড়াচ্ছি, ঠিক আছে। এখন তোমাকে তো আমি বলতে পারি যে সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি তোমাকে পড়াইছি হচ্ছে বার্ড-সেভার্ট ফর্মুলা, স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন, এতটুকু। যেহেতু আসলে শর্ট টাইমে ক্লাস নেওয়া হচ্ছে বা নেওয়া হয়, এত ডিটেলস তো পড়ানো হয়তো পসিবল হয় না অনেক সময়। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, বা আমি তোমাকে প্রশ্ন করলাম এরকম, সাপোজ যে তোমাকে আমি বললাম যে রাইট ডাউন ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ বার্ড-সেভার্ট ল, মানে বার্ড-সেভার্ট ল থেকে বেসিক্যালি তুমি কি জানতে পারলা, মানে ফিজিক্যালি এই জিনিসটা আসলে কি বোঝায়, এটার বাহ্যিক রূপটা কেমন, বা এটার তোমার ইফেক্টটা কেমন, ঠিক আছে। এই জিনিসটার ইম্প্যাক্টটা কি তোমার ফিজিক্সের কোনো ব্রাঞ্চের উপরে, অথবা ইলেকট্রিসিটির উপরে, অথবা ইলেকট্রনিক্স এর উপরে। এইসব কোশ্চেন আমি তোমার করতে পারি, যেটা কিনা তোমার ডাইরেক্টলি এখানে তোমার নাই। এই জিনিসগুলো তোমাকে হচ্ছে আনসার করতে হবে একটু চিন্তা ভাবনা করে, যে আসলে তাহলে কি হচ্ছে। ফিজিক্যাল সিগনিফিকেন্স বললে আসলে আমি মানে কি বুঝছি, মানে মোদ্দা কথায় তুমি বুঝলাটা কি। এই যে ফর্মুলা টর্মুলা নিয়ে আমি কি করব, ফর্মুলা নিয়ে তো কিছুই হবে না। ফর্মুলা হচ্ছে ক্যালকুলেট করার জন্য, কিন্তু যদি তুমি মনে করো একজন রিক্সাওয়ালাকে বুঝাইতে যাচ্ছ বার্ড-সেভার্ট ল, সে তো এই ফর্মুলা বুঝবে না। সে না বুঝবে মিউ কি, প্লাং কনস্ট্যান্ট, সে তো বুঝবে না। সে এই যে ডিএল সাইন আলফা এগুলো কিচ্ছুই বুঝবে না। তাহলে তারে তুমি কিভাবে বুঝাবা যে এইটা হচ্ছে বার্ড-সেভার্ট ল, মানে এই জিনিসটা এরকম। সেইভাবে তোমাকে এই জিনিসটা বলতে বুঝাইতে হবে আর কি, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন থাকতে পারে আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলা হচ্ছে তোমাকে এরকম চিন্তা ভাবনা করে লিখতে হবে, যে একটা ওয়্যারের লেন্থ যদি বাড়ে যায় তাহলে কি হবে, তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড বেশি ক্রিয়েট হবে, প্রোভাইডেড দ্যাট যদি সেম পরিমাণ কারেন্ট যায়। হ্যাঁ, এখন যদি মনে করো যে লেন্থ বাড়ার সাথে সাথে কারেন্টের সোর্স কমাই দিলাম বা সেম রাখলাম, তাইলে তো তখন আর এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে না। তাহলে শর্ট লেন্থে যে পরিমাণ কারেন্ট দিলে সেটা যে পরিমাণ ইম্প্যাক্ট করতে পারবে, বেশি লেন্থে ওই পরিমাণ কারেন্ট দিলে তার পরিমাণটা বাড়াইতে হবে, অ্যামাউন্টটা বাড়াইতে হবে, তাই না। তাহলে কারেন্টের পরিমাণটা তো বাড়াইতে হবে, ইলেকট্রিসিটি ফ্লোটা বাড়াইতে হবে, বেসিক্যালি ভোল্টেজ বাড়াইতে হবে। তাহলে তুমি এই যে ভোল্টেজ শব্দটাই নাই এখানে, অথচ তুমি যখন লিখবা যে এখানে যদি সোর্সের ভোল্টেজ অনেক বেশি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাহলে টিচার কি বুঝবে, বুঝবে যে না তাহলে তুমি বুঝছো জিনিসটা। ভোল্টেজ শব্দটা এখানে নাই, অথচ তুমি নিজ থেকে বললা, তার মানে দাঁড়াইলো যে তুমি জানো যে ভোল্টেজের সাথে কারেন্ট রিলেটেড, এবং ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি মানে বুঝতেছো এই জিনিসটা, এবং সেক্ষেত্রে তুমি তাহলে এটা জিনিসটা বুঝতে পারতেছো। এখন যদি তুমি মনে করো যে তুমি সাপোজ আরো বলো যে
শুধুমাত্র এইগুলোর লেন্থের উপরে ডিপেন্ড করবে না, বরং রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, অথবা কি ধরনের ম্যাটেরিয়াল এখানে অ্যাপ্লাই করা হচ্ছে তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, সাপোজ তুমি বললা যে যদি কম রেজিস্ট্যান্সের ম্যাটেরিয়াল ইউজ করা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড বেশি ক্রিয়েট হবে। And এই জিনিসগুলো যখন তুমি বলবা তখন কি বোঝা যায়? তখন বোঝা যায় যে তুমি জিনিসটা আসলে বুঝতেছো। তুমি জানো যে রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের রিলেশনটা উল্টা, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে, তার মানে এখানে রেজিস্ট্যান্স বাড়লে এখানে ম্যাগনেটিক ফিল্ডও কমবে। তার মানে তুমি জিনিসগুলো বুঝতে পারতেছো, তোমার ভিতর থেকে আসতেছে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু রিক্সাওয়ালারেও বোঝাইতে চাইলেও সে বুঝবে আর কি। ঠিক আছে? কারণ তাকে যদি বলে যে মামা যেটাতে কারেন্ট ভালো যায় সেই জিনিসটা ব্যবহার করলে এখানে আপনার চুম্বকের মতো বেশি হবে আর কি, আর যেটা কম যায় সেটাতে কম হবে, সে হয়তো বুঝবে জিনিসটা। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যে ফিজিক্যালি আসলে কি বোঝায়, এই জিনিসগুলো তুমি যখন চিন্তা ভাবনা করে লিখবা তখন দেখা যাবে যে তোমারে আমি ফুল মার্কস দিয়ে দিচ্ছি। হয়তো তুমি 2-3টা সেন্টেন্স লিখছো, তাতেই তোমারে আমি 3-4 মার্কস দিয়ে দিচ্ছি, ফার্স্ট মার্কস দিয়ে দিচ্ছি, যা থাকবে। দেখা গেলো আমি বললাম যে লিখছো রাইট ডাউন বার্ড স্যাবাট ল, সবাই মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ বার্ড স্যাবাট ল দিলাম, সবাই কি করলা একদম নোটে যা আছে হুবহু কপি করে মারে দিলা যে এটারই বার্ড স্যাবাট ল বলে। তাহলে যেটা দাঁড়াইলো যে এরকম যদি লিখো তাহলে তো আমি বুঝবো যে তুমি কিছুই বুঝো নাই, তুমি জাস্ট শিটে যা আছে ওইটা কপি করে দিয়ে দিচ্ছ। তো শিটে যদি যা আছে সেটাই যদি কপি করে নেই তাইলে এইখানে এক্সাম নিয়ে আর কি হইলো? আমি দিছি তোমারে, তুমি আমারে দিয়ে দিছো রিটার্ন, দ্যাটস ইট। এটা তো জেরক্স মেশিনের মতোই হয়ে গেল, তাই না? যে ফটোকপি মেশিন এর মতো হয়ে গেল, তাহলে এটা তো তোমার মাথা দিয়ে কিছু ঢুকলো না। আরে আমি এগুলা এত ডিটেলস বললাম হচ্ছে কারণ আমি এরকমই কোশ্চেন করব। ঠিক আছে? এবং তোমরা মনে করবা যে সঠিক লিখছো, অথচ দেখা যাবে যে সঠিক লিখো নাই। এই জন্য চিন্তা ভাবনা করে একটু আনসার করবা আর কি। আমার গত মিডে, সরি ফাইনালে কিছু ছেলে আমার কাছে আসছিল খুব ইয়ে করে, যে সে পাইছে 75। কেন সে, মানে সে এ গ্রেড পাইছে, 75 তো মার্কস তো সে দেখে নাই কত পাইছে বরাবর, সে এ প্লাস কেন পাবে না? তা আমি তখন তাকে দেখাইছি, বুঝছো, আমি বলছি তুমি যে 75 পাইছো এটা শুধুমাত্র অনলাইন এক্সাম হয়েছে বলেই পাইছো, নাইলে তোমার লেখার যে কোয়ালিটি বা যোগ্যতা তাতে তোমার কখনোই এ গ্রেড তো দূরের কথা, তুমি বি প্লাস পাইতে কিনা সন্দেহ আছে। কারণ অনেক কিছুই তুমি ট্র্যাডিশনাল লিখে গেছো, কেউ না কেউ লিখছে কিন্তু তুমি বুঝোই নাই ঠিক মতো। যেমন আমি একটা প্রশ্ন দিছিলাম, যারা এখানে তোমার ইটির আছে তারা হয়তো জানবে, যে তোমার এই যে প্যারাশুট দিয়ে নামার সময় যে ব্যাপারটা, এটা ফ্লুইড ডিনামিক্স দিয়ে ব্যাখ্যা করো। প্যারাশুট দিয়ে যে নামার ব্যাপারটা এটা আমি ব্যাখ্যা করতে বললাম ফ্লুইড ডিনামিক্সে, চোখ বন্ধ করে কমসে কম 20টা খাতা পাইলাম যারা লিখছে যে লাফ দেওয়ার সময় ওই যে কিভাবে পা বেন্ড করতে হবে, কিভাবে ফালাইতে হবে, এখানে প্যারাশুটের অবস্থান কেমন থাকবে, এগুলোর সাথে হাবি জাবি এই সেই। আরে ভাই, এইটার সাথে ফিজিক্সের কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করছি ফ্লুইড ডিনামিক্স এখানে কি করে, তুমি ব্যাখ্যা করতেছো জিমন্যাস্টের কার্যক্রম, শরীরবিদ্যার কার্যক্রম, কিভাবে পা বেন্ড করতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, হাবি জাবি এইসব লিখছো। কেন লিখছো? এগুলো দিয়ে আমি করবো নাকি, ধুয়ে পানি খাবো? আমি তো এই জিনিস কিছু চাই নাই, আমি তো এগুলো চাই নাই। দেখা গেলো তাতেও আমি দয়া করে 1 মার্কস দিছি কম করে, হয়তো 2 মার্কসের মধ্যে হাফ মার্কস 1 মার্কস এগুলো দিয়ে দিচ্ছি প্রথম এক্সাম্পলে। কিন্তু এবার কিন্তু এরকম মার্সি মার্কস যেটা বলে, দয়ার মার্কস, সেটা থাকবে না, আমি তোমাকে বারবার বলছি। সো একটু জিনিসগুলো বুঝবো আর কি। ঠিক আছে? বোঝার চেষ্টা করো, না বুঝলে আমার হচ্ছে প্রশ্ন করবো, বাট বুঝতে হবে আর কি যে কি জিনিস আসলে বুঝাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি বলো যে এই যে তারের যে লেন্থ যত বাড়ানো হবে সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তে থাকবে, তাহলে এখন তুমি দেখো, আরেকটা জিনিস আমি বলি যে, আচ্ছা তোমরা কি আমাকে শুনতেছো? আমি তো টানা কথা বলতেছি, তোমাদের কোনো রেসপন্স নাই। জি স্যার, শুনতেছি স্যার। স্যার ওকে শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। তাহলে দেখো আমি তোমাদের আরেকটা জিনিস বলে, যেখানে সাইন আলফার মান আছে, ঠিক আছে, সাইন আলফা আছে,
তাহলে এইটা কি বোঝায়, এটা কি বোঝায় বলো তো? যে আমরা জানি যে হচ্ছে সাইনের মান যত ডিগ্রি কম হয় তত কম, যত বাড়ে তত বাড়ে, মানে 90 ডিগ্রি পর্যন্ত। সাইন 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 1। ঠিক আছে? তাইলে এখন তুমি এটা দ্বারা কি বুঝতে পারলা? তুমি এটা দ্বারা বুঝতে পারলা যে ওই যে ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সেই ওয়্যারটার সাপেক্ষে লম্বালম্বি ভাবে যে কোনো একটা ডিস্টেন্সে সারফেসে ম্যাগনেটিক ফিল্ডের মান সবচেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ লম্বালম্বি ভাবে যেটা থাকবে সেইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান যেহেতু সবচেয়ে বেশি, সেহেতু ওই বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ডের মান সবচেয়ে বেশি হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমাকে মাথা খাটাই বুঝতে হবে, এই জিনিসগুলো ডাইরেক্টলি লেখা থাকবে না। এখন দেখা গেলো যে আমি দুইটা ফিগার দিয়ে দিলাম, সাপোজ দুইটা ফিগার দিয়ে দিলাম, হ্যাঁ, যে মনে করো এটা একটা ফিগার, এর যেটা আছে অলরেডি। এখন মনে করো আরেকটা ফিগার আমি এরকম দিলাম, যে এরকমই একটা ওয়্যার দিলাম, এরকমই একটা ওয়্যার দিলাম, অথচ ম্যাগনেটিক ফিল্ডটা আমি ক্রিয়েট করছি, ক্যালকুলেট করতেছি এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়। আর তোমার আমি প্রশ্ন করলাম যে কোথায় ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। এখন তুমি বললা, এমন ভাব করলা যে স্যার তো এটা পড়াই নাই, কিসের জন্য বলতেছে, আমি কিভাবে বলবো এটা। তার মানে তুমি কিছু বুঝো নাই। কারণ যেহেতু এখানে থিটার মান বা আলফার মান এটার চাইতে কম, এবং তুমি জানো যে সাইন থিটার মান হচ্ছে যখন কম হয় তখন কম। সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, তাহলে আস্তে আস্তে বাড়তেছে। তাইলে যখন অ্যাঙ্গেলের মান কম, সাইন থিটার মান কম। সাইন থিটার মান কম হলে বেসিক্যালি ডিবির মানও কম, কারণ এটা যেহেতু উপরের দিকে আছে। তো যেহেতু উপরের দিকে আছে সেহেতু এটার মান কমলে এটার মান কমবে, এটার মান বাড়লে এটার মান বাড়বে। ন্যাচারালি এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বেশি হবে, এখানে কম হবে। যদি আমি এখানে আরেকটু লম্বালম্বি করে দিতাম তাহলে সেটাই বেশি হইতো। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝে আনসার করতে হবে, ঠিক আছে? এগুলো এমন না যে জাস্ট স্টেটমেন্ট যা দিলাম ওইটা হুবহু দিয়ে দিলাম এবং তুমি হুবহু ওখান থেকে আনসার করলা। সো রিমেম্বার ইট, এইগুলো তোমাকে কি করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে যে এক্সপ্রেশনটা কি আছে। হ্যাঁ, মনে করো সবকিছু সেম দিলাম, সবকিছু সেম দিলাম, একটা জাস্ট তোমার খালি চোখে লাগতেছে আর কি। হ্যাঁ, আমি মনে করো যে তো এগুলো খেয়াল করতে হবে। সাপোজ আমি মনে করো যে একই ডিগ্রিতে দিলাম, একই ডিগ্রিতে দিলাম, ঠিক আছে? একই ডিগ্রিতে দিলাম, মনে করো এখানেও আলফা ওখানেও আলফা, কিন্তু এখানেও আর ওখানে আর, কিন্তু নিচে আমি ছোট করে লিখে দিলাম এখানে আর, মনে করো এটা R1 এটা R2, R1 ইজ ইকুয়াল টু 3 মিটার, R2 ইজ ইকুয়াল টু 5 মিটার, এরকম লিখে দিলাম সাপোজ। এখন যদি বলি কোথায় কম কোথায় বেশি, তাহলে তুমি পরিষ্কার দেখতেছো যে এটা নিচে আছে এবং ইনভার্স রিলেশন, স্কয়ার রিলেশন। তো তাহলে যেখানে আর এর মান বেশি সেখানে ডিবির মান কম ন্যাচারালি। তাহলে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, যে রিয়েলাইজ করতে হবে এখান থেকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এগুলো হচ্ছে বাইরে থেকে আমরা যা দেখি বা যা বুঝি। শুধু ইকুয়েশন তো আমরা কিছুই বুঝি না, মানে মনে করো আমি ফিজিক্স জানি না, আমি ইঞ্জিনিয়ারিং কিছু বুঝি না, তাহলে ইকুয়েশন নিয়ে আমি কি করব? কিন্তু সহজভাবে যদি আমি যে কাউকে যদি বুঝাই যে ভাই যত দূরে থেকে হিসাব করবা তত মান কমবে, সবাই বুঝবে, কেন বুঝবে না? তাহলে এই জিনিসগুলোরে বলে হচ্ছে কি, এই জিনিসগুলোরে বলে হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে বাইরে থেকে যেটা দেখা যায়, যেটা দৃশ্যমান, যেটা যে কেউ বুঝবে। তাহলে এইসব জিনিস তোমার বর্ণনা করতে হবে। যদি আমি তোমাকে বলি যে কি, আমি যে কোনো ল এর ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমাকে জিজ্ঞেস করতে পারি, আমি এখানে একটা এক্সাম্পল, ডিটেইলস এক্সাম্পল দিয়ে বললাম, যেহেতু আসলে পরীক্ষার ডেট হওয়ার পরে আজকে প্রথম ক্লাস নিচ্ছে, এই জন্য আমি একটু ক্লিয়ার করে বললাম যে তাহলে এই জিনিসগুলো তোমাকে বলতে হবে, এবং এটাই হচ্ছে তোমার এই কোশ্চেনের আনসার। এখানে তুমি যতই সুন্দর করে ছবি আঁকো এবং যেভাবে যত সুন্দর করেই তুমি এটাকে ইলাস্ট্রেট করো বা তুমি এটাকে প্রতিপাদন করো, এনে তো তুমি ফুল মার্কস তো দূরের কথা, স্যার চাইলে 0 দিতে পারে, বিকজ এই জিনিস চাওয়াই হয়নি। তো যে জিনিস চাওয়াই হয়নি সেই জিনিসে তো তোমাদের মানে ফুল মার্কস দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে এইগুলা বুঝতে হবে, ঠিক আছে? আমি তাহলে নেক্সট লতে যাচ্ছি। তো চিন্তা ভাবনা করে পড়বা, একটু বুঝে বুঝে পড়বা, যা শিটে আছে তা হুবহু লিখে দিবা না। আমি বারবার বলছি কারণ আমি কিন্তু অলরেডি কোশ্চেন করে ফেলছি, হ্যাঁ। তো সেখান থেকে আমি তোমাদের বলছি যে যা মনে আসে তাই লিখে দিবা না। লিখে দিলে দেখা যাবে যে তুমি মানে মন দিয়ে লিখছো 3 ঘন্টা ধরে, অথচ মার্কস 0 পেয়ে যেতে পারো, সেটা সম্ভাবনা আছে। মার্সি মার্কস যদি আমি না দিই তাহলে দেখা যাবে 0 হয়ে যাবে।
তো বি কেয়ারফুল, কি লিখতেছো একটু চিন্তা ভাবনা করে লিখবা। ঠিক মতো লিখলে ওই যে বললাম আমি এখন ফিজিক্যাল সিগনিফিকেন্স, এখানে 3-4টা ব্যাপার ছিল, উপরে 3টা ছিল নিচে একটা ছিল। কেউ যদি 3টাও সুন্দরভাবে লিখে, 2টাও সুন্দরভাবে লিখে, আমি দেখা গেলো তাতেই তারে খুশি হয়ে ফুল মার্কস দিয়ে দিলাম, যে না সে জিনিসটা বুঝছে, সে জিনিসটা বুঝছে, এটা ইম্পর্টেন্ট। কারণ আমি তো পড়ানোর উদ্দেশ্য তোমার ল গুলো বোঝানো। এখানে ইকুয়েশন তো তোমার সারা জীবন কাজে লাগবে না, কিন্তু ফর্মুলাটা তোমার কাজে লাগবে যদি তুমি বুঝো। ইকুয়েশন তো লাগবে শুধু ক্যালকুলেট করতে, ঠিক আছে, কিন্তু কিসের জন্য হচ্ছে সেটা তো তোমার মাথায় থাকবে যদি তুমি ফর্মুলাটা বুঝো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন আসতেছি তোমার অ্যাম্পিয়ার্স লতে আসতেছি আমরা। তো অ্যাম্পিয়ারের যে ফর্মুলা, এটাকে আমরা অনেক সময় অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল বলে থাকি আর কি। তো যাই হোক, আমরা সেই অ্যাম্পিয়ার্স লতে আসি, সে কি বলতে চাচ্ছে। ইকুয়াল টু, আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যে the line integral of a magnetic field along a closed path। তাহলে একটা ক্লোজ পথ বরাবর, ক্লোজ পাথ মানে কি, এটা শুরু এবং শেষ বিন্দু একই দিকে এক জায়গায় থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা ক্লোজ পাথ বলবো। এটা যে কোনো আকৃতির হতে পারে, এটা সার্কুলার হতে পারে, বা এটা তোমার একটা ডিশেপ, যে কোনো একটা পার্টিকেল হতে পারে, কিন্তু সেটা কি হবে, বিগিনিং এবং এন্ডিং পয়েন্ট যেটা, সেটা একটা পয়েন্ট হবে আর কি, ঠিক আছে। তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, ক্লোজ পাথ। তো এই যে লাইন ইন্টিগ্রাল অফ এ ম্যাগনেটিক ফিল্ড, এখন এই যে শব্দগুলা লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, এগুলো আসলে তোমাদের আসবে, কিন্তু এগুলো হচ্ছে ফিজিক্সের টার্ম অথবা ম্যাথমেটিক্সের টার্ম। তাহলে এগুলো তোমাদের খুব বেশি কিন্তু এখানে শেখানো হয় না, বা শেখানো হচ্ছেও না, বা আমিও শিখাই না। কারণ এগুলো হচ্ছে যে হায়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কেমনে লাইন ইন্টিগ্রাল করতে হয়, কেমনে সারফেস ইন্টিগ্রাল করতে হয়, এসব ফর্মুলা তোমাদের শেখানো হচ্ছে না। তাহলে বেসিক্যালি এখানে যা শেখানো হচ্ছে সেটা হলো যে এটার মূল কথা আর কি, ঠিক আছে। আমি অবশ্য তোমাদের বলে দিয়েছিলাম যে কেমনে সারফেস ইন্টিগ্রাল করে, বা জিনিসটা কি আসলে বোঝায়টা কি। আমি এখন তোমাদের লাইন ইন্টিগ্রাল জিনিসটা বলবো, কিন্তু এটার ফর্মুলা তোমাকে আমি শিখাচ্ছি না, দরকারও নাই, প্রয়োজনও নাই, কিন্তু কি বোঝাচ্ছি সেটা হলো কথা। দেখো, বলতেছি যে লাইন ইন্টিগ্রাল অফ এ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজ পাথ ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য এরিয়া সাবটেন্ডেড বাই দ্য পাথ। তার মানে এই পুরা পথ দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে, দ্যাট ইজ আই, সেটার সাথে মিউ নট টাইমস, এখানে টাইমস মানে কি,
টাইমস মানে কি এখানে বলো তো দেখি। কতবার স্যার বুঝেছে? কত গুণ? গুণফল, এক্স্যাক্টলি। এখানে টাইমস মানে হচ্ছে গুণফল। সো মিউ নট টাইমস মানে মিউ নট আই বেসিক্যালি, মানে মিউ নট ইন্টু আই। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাদের ফর্মুলা যেটা সেটা আমাদের এখানে বলতেছে যে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের বি। ঠিক আছে, অ্যালং এ ক্লোজ পাথ। এখন আমরা এটা যে কোনো একটা পথ বলতে পারি, আমরা ডিফারেন্সিয়েশন টার্ম হিসেবে মনে করো যে ডিএল বললাম। তাহলে তাদের যদি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করো এরকম আর কি, ক্লোজ ইন্টিগ্রাল করো, সেটা হবে কি মিউ নট আই। এটাই হচ্ছে তোমার ফর্মুলা, আর কিছুই না। একদম সহজ, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এখন আসো যে এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বা ক্লোজ পাথ বলতে কি বোঝাচ্ছে। এখন মনে করো যে আমরা বললাম ক্লোজ পাথ মানে হচ্ছে যে পথের শুরু এবং শেষ একই পয়েন্টে হবে। তাহলে এটা একটা কয়েল টাইপের হবে, হ্যাঁ সার্কেল, সার্কেল টাইপের হতে পারে। সাপোজ মনে করো এটা, তাহলে এটা হচ্ছে ক্লোজ পাথ। তো এখানে 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 ডিএল হচ্ছে এটার একটা কোনো একটা ক্ষুদ্রতম অংশ। এটা কিন্তু পুরোপুরি এখান থেকে এখানে আসলে এটাকে ইন্টিগ্রেট করলে, আমরা ডিএল কে ইন্টিগ্রেট করলে টোটাল এল পেয়ে যাব। এবং এখানে ক্লোজ পাথ ইন্টিগ্রেট করতে হলে আমাদের এই কি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বা ইন্টিগ্রাল ব্যবহার করতে হবে, কারণ এটা আমরা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে করতে পারবো না। যেহেতু এটা শুরু শেষ পয়েন্ট একই পয়েন্টে, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট কি দিবা, দেখা গেলো যে সব তো জিরোই হবে। তাহলে আলটিমেটলি এটা দিয়ে ক্যালকুলেট করা যাবে না। ওই সাধারণ ফর্মুলা ইন্টিগ্রেশনে যেটা আমরা জানি, ইন্টারে পড়ছি যেটা, ওই ফর্মুলা দিয়ে এটা ইন্টিগ্রেশন হবে না। সেহেতু এগুলো হচ্ছে তোমাকে একটু জাস্ট টার্ম গুলোর সাথে পরিচিত থাকা। এখানে তোমাকে ইন্টিগ্রেট কোথাও করতে হচ্ছে না, এভাবে মানও বের করতে হচ্ছে না, জাস্ট বুঝা আর কি জিনিসটা হচ্ছে এটা এরকম। তার মানে কি এটা হচ্ছে কি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল মিন্স হচ্ছে যে মনে করো এখান থেকে শুরু করে আবার এখানে আসছে। তাহলে এটা যদি 0 পয়েন্ট বলো, তাহলে এখানে কি এইখানে 1 বললে এখানে ঘুরে এসে আবার এখানে এটা কি বলবা, তো 0 পয়েন্ট এটা থাকলো, জিরোর কাছাকাছি থাকলো। তাহলে এইটাকে মনে করো যদি ডিস্টেন্স শুধু যদি মেনটেন করতে চাও তুমি, সাপোজ এখানে তুমি বললে 0, এখানে 1, এখানে 1, একটাকে মনে করো +1, একটাকে -1ও বললো যদি, তো তাহলে ওই বা কি হইলো, কিছুই হইলো না। কারণ হলো যে এইখানে সবচেয়ে দূরে যে আছে তার ডিস্টেন্সটা তো এটার মধ্যে ক্যালকুলেট হচ্ছে না। তাহলে তুমি কেমনে এখানে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করবা। সো আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে এখানে তুমি ইন্টিগ্রেশন চাইলেও করতে পারবা না। ঠিক আছে, এই জন্য এখানে তোমার এই ধরনের সারফেস যেটা কিনা ক্লোজ আর কি, হ্যাঁ, বা যেটার একটা নির্দিষ্ট ভলিউম থাকে, যেটা নির্দিষ্ট সারফেস থাকে, সেইখানে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকি। আমি তোমাদের আজকে আরেকবার সর্বশেষবার বলছি, যেখানে যদি কোনো তোমার এরকম থাকে যে শুধু এরকম, তাহলে এটা লাইন ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল। শুধু যদি এরকম থাকে তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। আর যদি তিনটে থাকে তাহলে ক্লোজ ভলিউম ইন্টিগ্রাল। ঠিক আছে, অথবা এরকম লেখা যায় যেখানে এটা কিছুই লেখা না, লাইন ইন্টিগ্রাল হলে, সারফেস ইন্টিগ্রাল হলে এরকম লিখে, মানে এই দুইটা দিতে পারে অথবা এরকম দিতে পারে। ভলিউম ইন্টিগ্রাল হলে এরকম থাকে, এই তিনটা দিতে পারে অথবা এরকম দিতে পারে। এগুলো দিয়ে ক্লোজ ভলিউম ইন্টিগ্রাল বা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল এগুলো বুঝায়। কিন্তু এগুলো তোমাদের হয়তো ওই যে বললাম জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেটা তোমার দরকার নাই, কিন্তু এটা বোঝা দরকার যে আসলে জিনিসটাতে বুঝাইলোটা কি। কারণ নর্মালি ইন্টিগ্রেশন বলতে তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট থাকে এটা বুঝি, এখানে এই ধরনের বিদঘুটে চেহারার জিনিস দিয়ে আসলে কি বুঝাইলো সেটা বোঝা দরকার। সেটার জন্যই আমরা আসলে এগুলা লিখছি বা বলতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার কি আমাদের হচ্ছে এটা আহ, মানে অ্যাম্পিয়ার সার্কিটের ল যেটা, সেটার এক্সপ্রেশন। তার মানে দাঁড়াইলো যে তোমার, তাহলে এখন দেখো যে এটা হচ্ছে ভাইস ভার্সা, আমরা বার্ট সেভার্ট লতে যেটা বলছিলাম। ঠিক আছে, বার্ট সেভার্ট লতে বার্ট সেভার্ট ল কি হয়েছিল যে একটা কারেন্ট ফ্লো করার কারণে কি করছিল, সেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিল। আর আমরা এখানে বলছি যে ম্যাগনেটিক ফিল্ড একটা নির্দিষ্ট পথ বরাবর ম্যাগনেটিক ফিল্ডের মান সেই পথে, মানে সেই স্থানের যে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট ইনটু কারেন্ট ফ্লো যেটা, তার মানের সমান আর কি। ঠিক আছে, আর তার গুণফলের সমান আর কি। তো তাহলে এখন মনে করো যে আমরা যদি একটু ড্র করতে চাই জিনিসটা, তাহলে আমরা একটু এটাকে বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো তো
মনে করো যদি এটা বৃত্তাকার হয়, ঠিক আছে, বৃত্তাকার হয়, সাপোজ এটা বৃত্তাকার মানে সার্কুলার হয়, তাহলে কেউ কি বলতে পারো আমাকে তুমি যে এটার মান কত হবে? মানে হচ্ছে যে যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএল ইজ ইকুয়াল টু কত হবে? সাপোজ আমাদের যে শেপ, এই শেপটা হচ্ছে কি সার্কুলার। সার্কুলার যদি হয় তাহলে এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএল এটার মান কত হবে, কেউ কি বলতে পারো? তো 2 পাই আর 2 পাই আর, এক্স্যাক্টলি। কেন 2 পাই আর? স্যার বৃত্তের ব্যাসার্ধের জন্য। বৃত্তের ব্যাসার্ধ তো আর, বৃত্তের ব্যাসার্ধ কেন 2 পাই আর হবে? কি বলতেছো? স্যার যে পরিধি কোনো তাই। হ্যাঁ স্যার করে দিই স্যার, এক্সাক্ট ভুলিয়েছি স্যার। পরিধি, আচ্ছা তাহলে এই যে জিনিসটা যেটা বললাম এটা একটা ব্যাপার, এটা বুঝো কিনা সেটা হলো কথা। আমি বলো তো দেখি তাহলে পরিধি বলতে বুঝোটা কি তুমি? মানে আমি যদি বলি যে তোমার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সারকামফারেন্স বা পরিধি, পরিধির মানে সিগনিফিকেন্সটা কি বুঝছো? পরিধি স্যার বলতে তুমি টোটাল টোটাল মেজার মানে টোটাল কতটুকু আয়তন, কত মানে কতটুকু জায়গা জুড়ে জিনিসটা আছে সেটা পরিধি। আয়তন, আয়তন না স্যার, টোটাল কতটুকু জায়গা জুড়ে আছে। আয়তন তো স্যার পুরোটা মানে কতটুকু, মানে ওটার স্যার একটা সম্পূর্ণ রিং এর ইয়াটা পুরুত্ব, পরিমাপটা। লেন্থ আর কি স্যার। হ্যাঁ স্যার। একটা রিং এর পুরুত্বের এই পুরুত্বটা স্যার। লেন্থ বলতে কি বরাবর লেন্থ, যদি এটা আমরা কি করি, আমরা এটাকে এক্সপান্ড করি আর কি, তাহলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? মানে আমরা মনে করো যে এইটা একটা ফিতা এরকম ঘুরায় এরকম ধরছি, এখন এই ফিতাটাকে আমরা এক্সপান্ড করে দিলাম, এদিক থেকে শোয়াই দিলাম আর এদিক থেকে শোয়াই দিলাম, তাহলে এই যে টোটাল যে ডিস্টেন্সটা হলো এটাই তো এটার পরিধি, তাই না? জি স্যার। তার মানে দেখা গেল এই যে যদি তোমার এটা চাকা বড় হইতে থাকে তাহলে পরিধি বড় হবে। পরিধি বড় হলে কি হবে, একবার ঘুরলে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে না? একটা বাসের চাকা একবার ঘুরলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, একটা সিএনজির চাকা নিশ্চয়ই ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে না। যদি আরপিএম সেমও থাকে ইঞ্জিনের তাহলে কি সেম ডিস্টেন্স অতিক্রম করবে? করবে না। মনে করো আরপিএম কি আমরা বলছি রেভলিউশন পার মিনিট, এক মিনিটে কয়বার ঘুরতেছে আর কি চাকা, ঠিক আছে? এখন মনে করো একটা বাসের চাকার আরপিএম দেখা গেল যে 300, সাপোজ 1 মিনিটে 300 বার ঘুরতে পারে ম্যাক্সিমাম সে, তাহলে এখন সিএনজি চাকারও যদি আরপিএম 300 হয় তাহলে দুইটার স্পিড কি সেম হবে? সেম হবে না, আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, যেহেতু ওটার চাকা অনেক বড়। সাপোজ ওইটার চাকা টোটাল এরকম এক্সপান্ড করলে, এরকম খুলে যদি আমি এক্সপান্ড করি তাহলে প্রায় 2 মিটার, 2.5 মিটার বা 3 মিটার হয়ে গেল, মনে করো 2 মিটার হইলো, তাহলে এটা যদি 300 বার ঘুরে 1 মিনিটে, তাহলে 300 × 2 মানে 600 মিটার চলে যাবে, ঠিক আছে? হয়তো আমি অনেক বেশি বলছি বাট কথার কথা বলছি, 600 মিটার চলে যাবে, তার মানে 1 মিনিটে 600 মিটার মানে কি প্রায় 1.5 মিনিটে বা আরো কম সময় 1 কিলোমিটার চলে যাবে সে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্পিড হয়তো এরকম। এখন দেখা গেলো একটা সিএনজি চাকা যদি বলি, যেটা সিএনজি চাকা হয়তো এরকম খুলে এক্সপান্ড করলে কি হবে, তোমার সেটা লেন্থ হয়তো দেখা গেলো যে 1/2 মিটার হইলো সাপোজ, তাহলে 1/2 মিটার হইলে এটা যদি 300 বারও ঘুরে তাহলে এটা কত যাবে? 150 মিটার যাবে, তাহলে ওই গেল 600 মিটার, এ গেল 150 মিটার, তাহলে ওইটার স্পিড এটা 4 গুণ বেশি হয়ে গেল। তাহলে আরপিএম সেম থাকার পরেও শুধু চাকার এটা তোমার কি সার্কামফারেন্স, হ্যাঁ, পরিধি কম বেশি হওয়ার কারণে কি হলো, একটার স্পিড অনেক বেশি একটার স্পিড অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো বুঝা আর কি, ঠিক আছে? আমি তোমাদের এগুলো এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য যে আমি এই ধরনের কোশ্চেন করব, মানে তোমার বুঝতে হবে যে এই যে জিনিসগুলো এটা কিন্তু তুমি যে কাউকে বুঝাইতে পারো যে তাইলে এটার স্পিড বেশি এটার স্পিড কম, কিন্তু কেন কম? এই যে চাকার তো এখন যদি তুমি নর্মালি কাউকে বলো যে এটার আরপিএম বেশি আর দুইটার আরপিএম সেম অথচ বাসের স্পিড বেশি, সে তো বুঝবে না, ধুর, এটা কোনো কথা হলো? আরপিএম আর কি জিনিস? হ্যাঁ, দুইটা যদি সেমই হয় তাহলে একটা স্পিড বেশি হবে একটা স্পিড কম হবে, কেন হবে? হ্যাঁ, সো দ্যার ইজ এ ফ্যাক্ট। আবার এটাও ঠিক যে তোমার একটা বড় জিনিসকে তোমার যদি 300 বার ঘুরাইতে হয় আর একটা ছোট জিনিসকে 300 বার ঘুরাইতে হয় তাহলে আরপিএম সেম হতে পারে কিন্তু ইঞ্জিনের ক্ষমতা তো ডিফারেন্ট,
তাই না? একটা বড় জিনিসকে সেম পরিমাণ টাইম ঘোরানো আর ছোট জিনিসকে সেম পরিমাণ টাইম ঘোরানো, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, ঠিক আছে? তাহলে এই যে এখানে ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএল ইজ ইকুয়াল টু 2 পাই, দ্যাট ইজ ট্রু। 2 পাই আর মানে কি, এটা সার্কামফারেন্স, পরিধিটাকে আমরা বলতে চাচ্ছি, যেহেতু এই পরিধি বরাবরই দৈর্ঘ্যটা থাকতেছে এবং আমরা এখানে পুরো দৈর্ঘ্য বরাবরই এটার কি নির্ণয় করতে চাচ্ছি, এটার মানে ম্যাগনেটিক ফিল্ডের মান যেটা সেটা নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আহ তাহলে আমরা এটার একটা মানে ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন যদি বলতে চাই, মানে হচ্ছে যে তোমার যেখান থেকে আমাদের এই সার্কিটাল লটা আসছে সেরকম একটা ক্যালকুলেশন আমরা যদি মনে করি যে এখানে একটা তোমার হচ্ছে পয়েন্টের সাপেক্ষে আমরা এরকম একটা পথ বরাবর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো। এখানে তাহলে কি আছে, এখানে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে। ইলেকট্রিসিটি ফ্লো করলেই তো কি হবে, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এই পয়েন্ট বরাবর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা ডিস্টেন্স আর দূরত্বে অবস্থিত এবং এই বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অবস্থিত। এটা পার্টিকুলার এই এরিয়াতে আমি ক্যালকুলেট করতে যাচ্ছি, যেটার এরিয়া হচ্ছে যেটা লেন্থ হচ্ছে ডিএল, এই ক্ষুদ্র লেন্থ আর কি, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি জানি যে এই যে বি যেটা সেটা রিলেটেড হচ্ছে আর এর সাথে ইনভার্সলি, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে যে তোমার যে এই অ্যাম্পিয়ারস ল অনুযায়ী এটা হচ্ছে তোমার বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, এরকম, ঠিক আছে? 1/r। এবং এটা হচ্ছে কারেন্টের সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারেন্টের সাপেক্ষে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে কারেন্টের সাপেক্ষে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে আই, সো বি ইজ প্রপোর্শনাল টু I/r বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এখন এই যে I/r যেটা আর কি, হ্যাঁ, এখন এই এটা 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 যদি আমরা প্রপোর্শনাল সাইন থেকে কনস্ট্যান্টে যেতে চাই, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা তখন লিখবো μ0/2 পাই ইন্টু I/r। এখন এই 2 পাই μ0/2 পাই হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াইলো যে μ0I/2πr, ঠিক আছে? এটা এখন দেখো এই যে 2πr জিনিসটা কি, 2πr জিনিসটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াইলো যে বি 2πr ইজ ইকুয়াল টু μ0IR, এবং এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি কোনটা, এই যে এটা, যে ক্লোজ ইন্টিগ্রাল অফ বিডিডি, ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু μ0I। তাহলে ঘুরে ফিরে একই কথা, আমরা এখানে এই ফর্মুলাটার প্রমাণ করি নাই, বরং হচ্ছে ফর্মুলাটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়েছে যে এটা আসে কিভাবে, ঠিক আছে? তাহলে আমি তো ডেফিনেটলি তোমার এখানে এভাবে এরকম কোনো প্রশ্ন করব না যে রিডিউস অ্যাম্পিয়ার সার্কিটাল না, বাট এখানে তোমাকে আমি হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব, অথবা ছোটখাটো একটা প্রশ্ন করতে পারি আমি, যে তুমি এখান থেকে আসলে কি বুঝছো, অথবা তোমার যদি রেডিয়াস বেশি হয়, হ্যাঁ, সারফেসের রেডিয়াস যদি বেশি হয় সেম কারেন্টের জন্য, তাহলে কোথায় এই ম্যাগনেটিক ফিল্ডের মান বেশি হবে? অথবা আমি তোমাকে বলতে পারি যে তোমার কারেন্টের মান বাড়লে কমলে ম্যাগনেটিক ফিল্ডের মানের রিলেশন কিরকম হবে, এটা অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে বোঝাও। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে হচ্ছে এখান থেকে একটা সামেশন করে একটা সামারি করে তোমাকে লিখতে হবে, আর এই জিনিসটাই হচ্ছে এখানকার প্রশ্ন, ঠিক আছে? তাহলে এগুলো তোমাকে এগুলো এখান থেকে জিস্ট বার করে তারপর লিখতে হবে।